দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। অনন্যার সঙ্গে গুড মর্নিং কলকাতা নিয়ে রয়েছে আমি ভাস্বতী। একক সংখ্যাগরিষ্ঠতার অভাবে নাইডু নীতিশের মুখাপেক্ষী নরেন্দ্র মোদী। শপথ গ্রহণের আগেই শরিকদের দর কষাকষিতে জেরবার বিজেপি শিবির। বৃহস্পতিবার দিল্লিতে জেপি নাড্ডার বাড়িতে বসল গুরুত্বপূর্ণ বৈঠক। এদিন বৈঠকের শুরুতেই নাড্ডার জায়গায় দলের রাশ শিবরাজ সিং চৌহানকে দিতে চায় গেরুয়া শিবির। যদিও সেই দায়িত্ব নিতে রাজি হননি চৌহান। শরিকদের সঙ্গে আলাপ আলোচনা, দর কষাকষির জন্য দায়িত্ব দেওয়া হয় পীযূষ গোয়েলকে। স্পিকারের পদসহ কমপক্ষে 5টি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দাবি করেছেন টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু। একইভাবে রেল সহ 3টি পূর্ণমন্ত্রীর পদ দাবি করেছেন বিহারের নীতিশ কুমার। সূত্রের খবর, রেল, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা এই 3টি মন্ত্রক শরিকদের ছাড়তে চাইছে না বিজেপি শিবির। এরই মাঝে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের সাম্প্রতিক মন্তব্যে ক্ষুব্ধ নীতিশ কুমার। বিজেপি যা দেবে তাই নিতে হবে বলে জানান রবিশঙ্কর। এতেই চটে যান বিহারের মুখ্যমন্ত্রী। গুরুত্বপূর্ণ মন্ত্রক না পেলে মন্ত্রিসভায় থাকতে রাজি নয় নীতিশের দল। একইভাবে 2টি পূর্ণ ও 2টি রাষ্ট্রমন্ত্রীর পদে দাবি করেছেন এলজেপির চিরাগ পাসওয়ান। এদিকে উত্তরপ্রদেশের সাংসদের কথাবার্তা চালিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে রাজনাথ সিংকে। একনাথ শিন্ডেকে দিল্লিতে এনে মন্ত্রকে সামিল করতে চায় বিজেপি। পরিবর্তে ফড়নবিশকে আবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর আসনে বসাতে চায় বিজেপি। এই সিদ্ধান্তে প্রবল অখুশি একনাথ শিন্ডে। শিন্ডে আজ সব বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছিলেন, কিন্তু 5ই জুন বিধায়ক সেই বৈঠকে উপস্থিত 5জন বিধায়ক সেই বৈঠকে উপস্থিত হননি। সেই বিধায়কদের ফোনও সুইচড অফ। ফলে মহারাষ্ট্রে আবারও নতুন করে জটিলতা তৈরি হতে চলেছে, এমনই আঁচ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সব মিলিয়ে কঠিন পরিস্থিতিতে বিজেপি। একদিকে এনডিএ শরিকদের দাবি দেওয়া, অন্যদিকে ইন্ডিয়া জোটের খাঁড়া। এর মাঝে পড়ে নাজেহাল বিজেপি। সামনেই শপথ গ্রহণ অনুষ্ঠান, কিন্তু সেই আয়োজনে খুব একটা মন দিতে পারছে না মোদির সারা। উত্তরপ্রদেশের ফৈজাদাবাদ কেন্দ্রে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। সমাজবাদী পার্টির অবধেশ কুমারের কাছে হেরেছেন বিজেপির দুবারের সাংসদ লাল্লু সিং। রাম মন্দির তৈরির পরও অযোধ্যার মাটিতে বিজেপির বেহাল দশায় প্রশ্ন উঠছে মোদি ম্যাজিক নিয়েই। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই অযোধ্যার মাটিতে কলকাতা টিভি। রামও বাঁচাতে পারলো না, মন্দিরও রক্ষা করতে পারলো না বিজেপিকে এই মাটিতে। হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে রয়েছি উত্তরপ্রদেশের অযোধ্যায়। রাম জন্মভূমি বলে যাকে গোটা দেশ শুধু নয়, বিশ্বের কাছে বিশ্বগুরু হিসেবে যিনি নিজের নামকে খ্যাত করতে চেয়েছিলেন, সেই নরেন্দ্র মোদীর দল এখানে নিজের এই আসন খুইয়েছে। দুবারের এখান থেকে সাংসদ হিসেবে লাল্লু সিং পর্যদস্ত হয়েছেন সমাজবাদী পার্টির অবধেশ কুমারের কাছে, এবং সেই হারের মার্জিনের পর ফৈজাবাদ, যাকে কিনা বিজেপি অযোধ্যা নামে এই আসনকে প্রতিষ্ঠা করতে চেয়েছে, কিন্তু সংবিধানে এখনো পর্যন্ত এই কেন্দ্রের নাম ফৈজাবাদ থাকায় বিজেপি এখানে রাম জন্মভূমি অযোধ্যাকে বিশ্বের কাছে হিন্দু রাষ্ট্রের একটা প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরতে চেয়েছে। এই আসন হারের অন্যতম কারণ কি? এখানকার মানুষ রাম মন্দিরের মতো রাম জন্মভূমির নামকে পাওয়ার পরও কেন ভারতীয় জনতা পার্টিকে এখান থেকে, অর্থাৎ সেই পদ্ম শিবিরের জায়গাকে, সেই পদ্মকে কেন সরিয়ে দিল? কারণটা খুবই আশ্চর্যজনক। রুটি কাপড়া মাকানের লড়াইয়ে মন্দির জিততে পারলো না, এবং মন্দির না জেতার কারণেই কিন্তু সমাজবাদী পার্টির পতাকা শুধু নয়, মানুষ চাইছে উন্নয়ন, বিকাশ। শুধু মন্দির নয়, চাইছে চাকরি, চাইছে কর্মসংস্থান। যুব সম্প্রদায় শুধু নয়, এখানে মন্দির বানানোর জন্য যে মানুষগুলোর বাড়ি ভাঙা হয়েছে, যে মানুষগুলোর দোকান, জীবিকা কেড়ে নেওয়া হয়েছে, তারা ভাজপার ওপর এবার অন্তত আর বিশ্বাস করেনি। মোদীর সংকল্প এখানে কেন পূরণ করলো না রামলালা? এই প্রশ্নের উত্তর জানতেই অযোধ্যার মাটিতে কলকাতা টিভি। অযোধ্যা থেকে আমি সুচন্দ্রিমা, কলকাতা টিভি। ভোট পরবর্তী হিংসা অব্যাহত বাংলায়। সংবাদ শিরোনামে ঘাটাল থেকে কালিয়াগঞ্জ, বাঁকুড়া থেকে বর্ধমান।
কোথাও তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ, তো আবার কোথাও বিজেপির বিরুদ্ধে তৃণমূল কর্মীর উপর হামলার অভিযোগ। কোথাও বোমাবাজি, কোথাও নেতার বাড়িতে হামলা। ভোটের ফল প্রকাশের পরই চাপড়ায় খুন তৃণমূল কর্মী। মৃত মুসলিম শেখ চাপড়ার হাটরা গ্রামের বাসিন্দা। বুধবার বিকেলে চাপড়ার দইয়ের বাজারের ভগবানপুর সংলগ্ন একটি মদের দোকানের পিছন থেকে দেহ উদ্ধার। পুলিশের অনুমান তাকে গুলি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মুসলিম শেখের বিরুদ্ধে একাধিক দুষ্কৃতিমূলক কাজের অভিযোগ রয়েছে। 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। পরিবারের অভিযোগ, রাজনৈতিক দ্বন্দ্বেই এই খুন। বিজেপির পার্টি অফিস ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল সোনারপুরে। কাঠগড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। রাজপুর সোনারপুর পুরসভার 26 নম্বর ওয়ার্ডের জগদ্দলের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, ওয়ার্ডের মোট 12টি বুথের মধ্যে 9টি বুথেই জয় পেয়েছে বিজেপি। ওয়ার্ডের সবকটি বুথ মিলিয়ে 100-এরও বেশি ভোটে এই ওয়ার্ড থেকে জয় এসেছে বিজেপি শিবিরে। তার জেরেই এই হামলা বলে অভিযোগ বিজেপির। কোথাও বোমাবাজি, কোথাও নেতার বাড়িতে হামলা। ভোটের ফলাফল বেরোনোর পরই ডোমকলের একাধিক জায়গায় বাম ও কংগ্রেস নেতাকর্মীদের বাড়িতে হামলার অভিযোগ। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বাম ও কংগ্রেস নেতৃত্ব। রানীনগরের মালিবাড়ির বাঁশগাড়ায় ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত এক কংগ্রেস কর্মী। কতুলপুরে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল জয়ের উল্লাসে বিজেপি কর্মীদের বাড়ির সামনে বাজি ফাটাচ্ছিল। বিজেপির অভিযোগ, অন্যত্র বাজি ফাটানোর কথা বলতেই বিজেপি কর্মী ও তার বাড়ির লোকজনের ওপর চড়াও হয় তৃণমূলের কর্মী সমর্থকরা। ভাঙচুর করা হয় বাড়িঘর, মারধর করা হয় বাড়ির মহিলাদেরও। পাশাপাশি এলাকাকে সন্দেশখালী করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় বলে অভিযোগ বিজেপির। ভোট পরবর্তী হিংসা ঘাটাল ব্লকের দন্দিপুর এলাকায়। রাতের অন্ধকারে শ্রীকান্ত কারক নামে এক বিজেপি কর্মীর দোকান ভাঙচুর ও মারধর। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের নেতৃত্বে খড়ারগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। হেরে যাওয়া যদি আমার অপরাধ হয় তাহলে আমাকে জেলে পুরুন, অসহায় কর্মীদের ওপর অত্যাচার করবেন না, ঘাটালে হাত জোর করে বললেন ঘাটালের পরাজিত বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। উল্লেখ্য, ঘাটালের মনসুকা 2 নম্বর অঞ্চলের অন্তর্গত গঙ্গাপ্রসাদ গ্রামে তৃণমূল বিজেপির সংঘর্ষে দুপক্ষেরই কর্মী সমর্থকরা আহত হন। তৃণমূল শিবিরের 4 জন ও বিজেপি শিবিরের 5 জন আহত হয়েছেন বলে খবর। ভোট পরবর্তী হিংসার রণক্ষেত্র শহর বর্ধমানের 31 এবং 33 নম্বর ওয়ার্ড এলাকায় 144 ধারা জারি, মোতায়েন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বর্ধমান দুর্গাপুর লোকসভায় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ হারতেই বিজয় উল্লাস করে তৃণমূল। বর্ধমানের 31 ও 33 নম্বর ওয়ার্ডের ভোটের পরিসংখ্যান নিয়ে চলে বচসা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয় গোটা এলাকা। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরই কালীগঞ্জে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হামলার শিকার কালীগঞ্জ থানার পানিঘাটা পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী। জয়ের আনন্দে বিজয় মিছিল করছিল তৃণমূল। অভিযোগ, মিছিল শেষে পানিঘাটা পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী শ্রাবণ মহন্তর ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীরা হামলা চালায়। লোহার রড, বাঁশ দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। গুরুতর আহত শ্রাবণ মহন্ত। বারাবণী থানার সরিষাতলী গ্রামে বিজেপির মণ্ডল 1 যুব মোর্চার সভাপতি খোকন মহারাজকে বাড়িতে ঢুকে মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূল আশ্রিত শিবেন ঘাঁটির নেতৃত্বে খোকন মহারাজের বাড়িতে হামলার অভিযোগ। হামলার শিকার বাড়ির মহিলা ও শিশুরাও। ঘটনাস্থলে যান বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ রায়। ভোটে বিজয় উৎসবে নিজেদের মধ্যে মারামারির অভিযোগ কন্যাগড়ের তৃণমূলের বিরুদ্ধে। উত্তরপাড়া হাসপাতালে ভর্তি আহতরা। স্থানীয় সূত্রে খবর, ভোটে জেতার পর কন্যাগড় পুরসভার মাস্টারপাড়ায় পিকনিকের আয়োজন করা হয়েছিল। সেখানেই তৃণমূলের 2 নেতার বিরুদ্ধে মারামারির অভিযোগ ওঠে। স্কুটি থেকে ফেলে বন্দুকের বাঁট দিয়ে মারা হয় বলে অভিযোগ ওয়ার্ড কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তীর বিরুদ্ধে। যদিও বহিরাগতরা তাণ্ডব করেছে বলে অভিযোগ এড়িয়েছেন বিশ্বরূপ বাবু। হলদিয়ায় ভোট পরবর্তী হিংসা অব্যাহত। হলদিয়া বিধানসভা এলাকার সুতাহাটা ব্লকের গুয়াবেরিয়া অঞ্চলের শ্রীধরপুর গ্রামে সিপিআইএম এর দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের দিকে। সিপিআইএম এর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বুধবার রাতে তাদের পার্টি অফিসে আক্রমণ করে ভাঙচুর করে এবং টিভি সহ সমস্ত আসবাবপত্র লুট করে। বিস্ফোরণে উড়ল সিপিএম কর্মীর বাড়ির ছাদ। অশান্তি করতে বোমা মজুদ বলে অভিযোগ তৃণমূলের। কেতুগ্রামের মুর গোপালপুর পঞ্চায়েতের ঘটনা। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় এখন সময় একটা বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ফের টিটাগড়ে চলল গুলি। টিটাগড় পুরসভার লাগোয়া বস্তির ঘটনা। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ উঠছে। তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। ভোট পরবর্তী হিংসার অভিযোগ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসছে। এবার টিটাগড়ে গুলি চলার ঘটনা। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে এমনটাই জানা যাচ্ছে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, ফের টিটাগড়ে গুলি চলেছে, ঠিক কি কার সাথে কার ঝামেলা লেগেছিল, কি ঘটনা ঘটেছে?
দেখো, গতকালকে রাত্রিবেলা প্রাথমিক যে বিদেশি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ব্যারাকপুর অঞ্চল থেকে তার জয় সেলিব্রেশন করেছিল টিটাগড় পৌরসভার লাগোয়া বস্তি যে মানুষরা, তারা কিন্তু সেই জয় সেলিব্রেশন করছিল। সেই সময় তাদের অভিযোগ যে বিজেপি আশ্রিত একদল দুষ্কৃতী আসে, বাইকে চেপে তারা আসে এবং তারপরে তাদের উপরে কিন্তু গুলি চালায় এবং সেখানে কিন্তু বোমও চার্জ করা হয় বলে অভিযোগ রয়েছে। তবে অভিযোগের তীর রয়েছে বিজেপি কর্মী কালু এবং রামুর দিকে। পরবর্তীতে কিন্তু কালু এবং রামুকে কিন্তু আমরা তার পরিপ্রেক্ষিতে যে অভিযোগ রয়েছে তার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসা করতে যাই। সেই অভিযোগকে সম্পূর্ণভাবে কালু এবং রামু মিথ্যা করে দিয়েছে। তারা বলে যে তারা কোনো রকম ভাবে কোনো বিজেপি করে না, তারা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস করে, পার্থভৌমিক এবং রাজ চক্রবর্তীর সঙ্গেই তারা দলটা করে। এবং ঘটনাস্থলে কিন্তু এরপরে কিন্তু খড়দা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় এবং রাজ্যে যেহেতু কেন্দ্রীয় বাহিনী এখনো পর্যন্ত রয়েছে, ফলত গোটা টিটাগড় মিউনিসিপ্যালিটির যে চত্বর, সেই চত্বরে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান কিন্তু দেখা গিয়েছে বন্দুক এবং লাঠি আছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে গোটা অঞ্চলে কিন্তু মুড়ে ফেলেছেন ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। তবে যে টিটাগড়ে গুলি চললো, গুলি যে চার রাউন্ড ফায়ার করা হলো যেটা অভিযোগ রয়েছে, সেটি কাউকে লক্ষ্য করে করা হয়েছিল, কিন্তু তার গায়ে সেই গুলিটি লাগে না। ফলত সেই গুলির যে নিশান যেমনটা অভিযোগ করা হয়েছিল বস্তিবাসীদের তরফ থেকে, সেই গুলিটি চলেছিল কাউকে লক্ষ্য করে। পুলিশ কিন্তু এখনো পর্যন্ত সেই গুলির যে চিহ্ন এখনো পর্যন্ত পায়নি। গোটা ঘটনার বিষয় কিন্তু তদন্ত শুরু করেছে তারা। হাওয়াতেই ফায়ারিং হয়েছে বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু খড়দা থানার পুলিশ তারা কিন্তু সেই গুলির নিশান এখনো পর্যন্ত না পেলেও, একদমই জয়ন্ত, তুমি ঠিক যেমনটা জানাচ্ছো 4 রাউন্ড গুলি চলেছে, তবে এখনো পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। টিটাগড় থানার পুলিশ তারা ঘটনার তদন্তে নেমেছে। ধন্যবাদ তোমায়। এখন সময় গুড মর্নিং কলকাতায় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বিদায়ী ম্যাচে ভারত অধিনায়ক সুনীল ছেত্রীকে দলের সবাই জয় উপহার দিতে চেয়েছিল। শেষ পর্যন্ত কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে ড্র করল ভারত। ম্যাচ শেষে রাজকীয় সংবর্ধনায় ভাসলেন সুনীল ছেত্রী। ফেডারেশন, আইএফএ সহ ময়দানে 3 প্রধানের পক্ষ থেকে সুনীলের হাতে তুলে দেওয়া হয় স্মারক উপহার। সুনীলের হাতে তুলে দেওয়া হলো স্মারক। বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে কুয়েতের বিরুদ্ধে গোল শূন্য ড্র করলো ভারত। তৃতীয় রাউন্ডে ওঠার ক্ষীণ আশা বেঁচে রইল ভারতের। সেই সঙ্গে ভারতীয় দল থেকে রাজার মতো বিদায় নিলেন সুনীল ছেত্রী। ভারতীয় দলের হয়ে 19 বছরের যাত্রা শেষ করলেন। 2005 সালে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচে ভারতের হয়ে অভিষেক হয়েছিল সুনীলের। অভিষেক ম্যাচে গোল করে ভারতকে জিতিয়েছিলেন তিনি। বিদায়ী ম্যাচে কুয়েতের বিরুদ্ধে ড্র করে রাজার মতো ভারতীয় দলের জার্সি গায়ে বিদায় নিলেন তিনি। ম্যাচ শেষে সারা মাঠ ঘুরে দর্শকদের অভিবাদন গ্রহণ করলেন সুনীল ছেত্রী। সতীর্থ ফুটবলাররা গার্ড অফ অনার দিলেন তাদের অধিনায়ককে। এরপরই ভারত অধিনায়ক সুনীল ছেত্রীকে সংবর্ধনা দেওয়া হয় ফেডারেশনের পক্ষ থেকে। এছাড়াও 3 প্রধানের পক্ষ থেকেও দেওয়া হয় সংবর্ধনা। ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে পৌরমন্ত্রী ববি হাকিম সুনীলের গলায় লাল হলুদ উত্তরীয় পরিয়ে দিলেন। মোহনবাগানের প্রতীক পালতোলা নৌকা ও মহামেডানের পক্ষ থেকে স্মারক উপহার তুলে দেওয়া হয়। সব মিলিয়ে রাজকীয়ভাবে ভারতীয় ফুটবল থেকে বিদায় নিলেন সুনীল ছেত্রী। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।